অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে আজ পাঠ করছি ভাব ও কাজ। লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রথমে আমরা লেখক পরিচিতি জেনে নিই। লেখক পরিচিতি: কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছিল। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প, সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনা ভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠোর রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কবিকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাদ। উপন্যাসের মধ্যে রয়েছে মৃত্যু ক্ষুধা, কোহেলিকা। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটকের মধ্যে রয়েছে ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে রচনাটি শুনে নিই। গল্প শেষে এই পাঠ্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। ভাবে আর কাজের সম্বন্ধটা খুব নিকট বোধ হলেও আদতে এই জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাৎ। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো, একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে। ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে। কিন্তু শুধু ভাব লইয়া থাকিব, লোককে শুধু কথায় মাথাইয়া মশগুল করিয়া রাখিব, এও একটা মস্ত বদখেয়াল। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করাইয়া লইয়া না হয়, তাহা হইলে পরে সে ভাব বেশ কর্পূরের মতো উড়িয়া যায়। অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে কার্যসিদ্ধি নয়। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। তিনি লোকদিগকে সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য।
নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বয়াইতে হইবে, নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেয়া পাপ, কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলি ফলে। আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠের ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে, নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার জন্য না, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমিয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না, কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না। তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। সে ঘুম ঢোল কলসি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। এই কথাটা একটা মস্ত সত্যি, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে সেদিন একটা হুজুকে মাতিয়া হুর হুর করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রী ভাবেই না মুখ ভ্যাংচানো হইল। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল, কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? হটকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিয়া তাহারা কি অনুশোচনা তাহারা কিছুতেই মুছিতে পারবে? বাহিরে যতই লাপরোয়া ভাব দেখাক না কেন, এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাইলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। এই রূপে আমরা আমাদের দেশের প্রাণ শক্তি, এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহা শত্রুতা সাধন করিতেছি নাকি? রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। আমাদের এই আশা ভরসা স্থল যুবকগণ এত দুর্বল হইল কি রূপে, বা এমন কাপুরুষের মতন ব্যবহারই বা করিল কেন? সে কি আমাদের দোষে নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দম্ভরম সাপুরে হইয়া বাজাইতে হয় বাঁশি, তাহলেই সে বাঁশি বাজাতে পারবে। আজ যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইত না। ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে তা কথা কথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কেন ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না, বা অন্য কোনো রূপে ত্যাগ স্বীকার করিতেও রাজি নন? কি করিয়া হইবেন? তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলা ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে। যাহারা সত্যিকার দেশকর্মী, সে বেচারারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এসব কর্মীর কারচুপিতে পুলো চাপা পড়িয়া গিয়াছে। বেচারারা এখন ভালো বলিতে গেলেও এই মুখোশ পরা ত্যাগী
কাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো, ছুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পতেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে। শত্রুচক্রে ভগবান ভূত কথাটা মস্ত সত্য কথা। তাহা হইলে এখন উপায় কি? এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহব্বল হইয়া কাণ্ডাকাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। আমরা বলিব, ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। তাহা হইলে তোমার পতন, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো, স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তুলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। অন্ধের মতন কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতন পেছন ধরিয়া চলিও না। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তুলো। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র এই দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। এসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না, কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে, এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি। শুধু উদম সারের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁষাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। দেওয়াল প্রভু, কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একবারে তাহার মূল শিবে শাবল মারিতে হবে। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না। আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনা কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই। তাহা পাপ, মহাপাপ। পাঠ পরিচিতি। গল্প থেকে আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম, পাঠ পরিচিতির মাধ্যমে তা জেনে নিই। ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না। তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এই রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বইপড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপড়ি ইউটিউব চ্যানেল।